যে মন্ত্রীকে দোষ দিয়ে লাভ কি? প্রধানমন্ত্রী তো এরকম অনেক কিছু বলছেন যে পুলিশ যদি আমাদের শত্রু হয়, আমরাও তাদেরকে আমাদের শত্রু ভাববো। আমরা তাদেরকে বন্ধু মনে করি, তারা আমাদের বন্ধু স্বরূপ আমাদের সাথে আচরণ করবে। আওয়ামী লীগ কি বললো না বললো এগুলো ভাবার সময় আমাদের নেই। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে আবারও সরব রাজধানীর কূটনীতিক পাড়া। আদালতে আত্মসমর্পণ করেছিলেন। একজন মানুষ পারলে প্রমাণ দেখাবেন আমাকে যে উইদাউট তারেক রহমান বাংলাদেশের এই বিএনপি এবং তারেক রহমান ফ্যামিলি বাদ দিয়ে এদেশের মানুষের মুক্ত করতে পারবে। চ্যালেঞ্জ দিলাম। ডক্টর ইউনূসের সাথে পিটার হাসের নৈশভোজ অর্থাৎ খাওয়া দাওয়ার আয়োজন, সেখানে কি কথাবার্তা হয়েছে, কেন এরকমটা হলো, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে মোস্তফা ফিরোজ এবং একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে পুলিশদেরকে হুঁশিয়ারি দিয়ে কি বললেন ইশরাক হোসেনের ছোট ভাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বিএনপির সাথে জান্নাতেও যেতে চাই না। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। আরও একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো শিল্পমন্ত্রী। তিনি বলেছেন বড়ই দিয়ে আসছে আগামী রমজান মাসের ইফতারি করতে, আপেল, কমলা, মালটা, খেজুর এগুলো কেন ইফতারিতে আনতে হবে, বড় দিয়ে করলেই তো হয়। তো ওনার এই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়া যখন ঝড় ওঠে তখন লাইভ টক শো একটি ভাইরাল হয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আপনাদেরকে 5টি ভিডিও শেয়ার করে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন ডক্টর ইউনূসের সাথে পিটার ডি হাসের বৈঠকের বা খানাপিনার বিষয়টি নিয়ে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে আবারও সরব রাজধানীর কূটনীতিক পাড়া। এবারের আলোচনার বিষয় গুলশানে তার বাসায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নৈশভোজ নিয়ে। সোমবার রাতে পিটার ডি হাসের সঙ্গে একত্রে ডিনার করেছেন ডক্টর ইউনূস। ওই দিন সন্ধ্যা 7টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান তিনি। এ সময় তার সঙ্গে গ্রামীণ শিক্ষা কর্মসূচির প্রধান নূরজাহান বেগম ছিলেন। পরে রাত 9টার দিকে বাসভবন থেকে ডক্টর ইউনূস বেরিয়ে আসেন। নৈশভোজে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। তবে মার্কিন দূতাবাসের একটি সূত্র জানায় বৈঠকে গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন দূতাবাসের ওই সূত্র জানায় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের সাক্ষাৎ উপলক্ষে পিটার হাস ওই বৈঠক ও নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজের বিষয়ে ইউনূস সেন্টার থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয় বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ উপলক্ষে পিটার হাস এই বৈঠকের আয়োজন করেন। এদিকে নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও। মঙ্গলবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয় যাদের কাজের মাধ্যমে লাখো মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে সেই দুই ব্যক্তি ডক্টর ইউনূস ও মিসেস বেগমকে আমন্ত্রণ জানাতে পারায় সম্মানিত বোধ করছি। ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি আমরা উদ্বেগ প্রকাশ করছি যে এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হিসেবে উদাহরণ হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, নিউজটি আপনারা শুনলেন। এবার এই ব্যাপারটি নিয়ে কথা বলেছেন মোস্তফা ফিরোজ। তো চলুন তার মুখ থেকেও কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট। নৈশভোজে পিটার হাসের সঙ্গে ডক্টর ইউনূস হয়েছে যে আলোচনা, এই শিরোনামে দেশ রূপান্তরের একটি রিপোর্ট। এবং একই সঙ্গে একটি রিপোর্ট দেখা যাচ্ছে পিটার হাসের সঙ্গে ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা, তিনি হচ্ছেন গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম। তিনজনের একটা খুবই হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে। এই ছবি এবং রিপোর্টের একটা মাজেজা আছে দর্শক। আপনারা জানেন যে কদিন আগে ডক্টর ইউনূস যখন নাকি আদালতে আত্মসমর্পণ করেছিলেন, তখন অনেকেই ধারণা করছিলেন রোববারে হয়তো তিনি আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হতে পারে। প্রফেসর ইউনূস নিজেও সেই শঙ্কা করেছিলেন এবং আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যম, বিবিসি, সিএনএন থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে যেই তিনি বলছিলেন যে তার প্রতি সর্বোচ্চ পর্যায়ে যেহেতু রুষ্ট, তাকে দেখতে পারে না এবং তার সম্পর্কে খুবই খারাপ ধারণা আছে। এবং তিনি যে ওই রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করেছিলেন 1/11-এর সময়, ওই ক্ষোভ রাগ থেকে তিনি একটা রোষের শিকার হয়েছে। স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাসীন দলের প্রতি ইঙ্গিত করেছে। তো সেই সংখ্যা থেকে বলছিলেন যে রোববার হয়তো আত্মসমর্পণের পর তাকে জেলেও যেতে হতে পারে। যাই হোক, তাকে জামিনের মেয়াদটা বাড়ানো হয়েছে এবং এপ্রিল মাসে আবার তাকে হাজিরা দিতে হবে। তো ইতিমধ্যে এটা নিয়ে আন্তর্জাতিক মহল থেকে নানা রকম প্রতিক্রিয়া হয়েছে, চলছে এবং চলমান। এবং রোববারে যেদিন তিনি আত্মসমর্পণ করেন সেদিন নজিরবিহীন একটি ঘটনা দেখা গেছে যে প্রচুর সংখ্যক বিভিন্ন বিদেশি সংস্থা, দূতাবাসের এবং সাংবাদিকরা সেখানে ভিড় করেছিল।
তো তার মানে প্রফেসর ইউনূসকে নিয়ে যে বিশ্বব্যাপী যে একটা আগ্রহ কৌতূহল তার একটি প্রতিফলন দেখা গেছে। এমনই একটি সময় গত রাতেই নৈশভোজের যেহেতু কথা বলা হচ্ছে আজকে রিপোর্টে, তার মানে গত রাতে সেই নৈশভোজে ডক্টর ইউনূস অংশ নিয়েছেন, সেটি হচ্ছে খবর। এবং এই খবরটা প্রকাশ করার মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে যে প্রফেসর ইউনূসের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর যে ব্যাপক শ্রদ্ধা সম্মান এবং তাকে যে ওন করা, সেই বিষয়টা কিন্তু এটা মানে প্রতিফলিত হয়েছে এই রিপোর্টের মধ্য দিয়ে। রিপোর্টটি শুনি, মানে এই রিপোর্টে কিন্তু কোনো মামলা টামলা এটা সেটা সরকার যে তার উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে কিছুই না, স্বাভাবিক যেই কার্যক্রমগুলো প্রফেসর ইউনূস করেন সেগুলি তুলে ধরা হয়েছে এবং সেগুলিরই একটা প্রশংসা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে জাতিসংঘ তো কয়েক দফায় বলেছে যে প্রফেসর ইউনূস হচ্ছে জাতিসংঘের বিশেষ মেহমান, বিশেষ প্রতিনিধি, তিনি সারা বিশ্বে জাতিসংঘকে রিপ্রেজেন্ট করেন। এইভাবে শ্রদ্ধা, এছাড়া তো আর তার পক্ষে যে শতাধিক নোবেল জয়ী এবং বিশ্ব নেতারা বিবৃতি দিয়েছে সেগুলো তো অনেক ঘটনা। তো সর্বশেষ যে ঘটনার যে রিপোর্ট, যে সেখানে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া এক নৈশভোজে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার ইউনূস সেন্টার জানিয়েছে, সাক্ষাৎকালে তারা গ্রামীণ ও অপরচুনিটি ইন্টারন্যাশনালের স্বাস্থ্য কর্মসূচি এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এমি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম। লিঙ্ক ডাউন পোস্টে মার্কিন রাষ্ট্রদূত হাস বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস এবং নূরজাহান বেগমের সাথে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে তাদের অসাধারণ কাজ সম্পর্কে কথা বলা একটি অবিশ্বাস্য সৌভাগ্যের বিষয় ছিল। তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে এবং আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। আপনারা যে কাজ করেন তার জন্য ধন্যবাদ। এখানে শব্দগুলো দেখেন যে পিটার হাস বলছে যে তার একটা অবিশ্বাস্য রকমের একটা সৌভাগ্য তিনি অর্জন করেছেন এই ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে, এবং বলছেন যে সকলকে অনুপ্রাণিত করবে এবং তাদের অবদান উল্লেখযোগ্য প্রভাব ফেলার কথা। এই শব্দগুলোর মধ্য দিয়ে ইউনূসের প্রতি যে তাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান কি পরিমাণ, অথচ আমাদের দেশেই অনেকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য, ঘুষখোর, সুদখোর, এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত কথাবার্তাগুলি বলেন। খুবই মানে বিশ্ব মিডিয়া বা বিশ্বের যারা খুবই সম্মানিত প্রতিষ্ঠিত মানুষ, তারা নোবেল জয়ী ইউনূসকে একভাবে দেখছেন, আর আমাদেরই একটা অংশ খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে একটা বড় প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বিতা মনে করে নানা রকম মন্তব্য করেন। তো দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিটার হাস তাকে যে সম্মান দিয়েছে, সেই সম্মানের মধ্য দিয়ে একটা বার্তাও কিন্তু তারা সরকারকে দিয়ে দিল। প্রিয় দর্শক শ্রোতা, দুটি ভিডিও আপনারা দেখলেন, পিটার হাসের সাথে ডক্টর ইউনূসের নৈশভোজ এবং কি তাদের কথাবার্তার ব্যাপারটি নিয়ে আলোচনা হলো। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো পুলিশের ব্যাপার নিয়ে। বাংলাদেশ পুলিশের সম্পর্কে ইশরাক হোসেনের ছোট ভাই কি বার্তা দিল, হয়তো বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন। চলুন 3 নম্বর ভিডিওটি দেখে আসি। পুলিশ যদি আমাদের শত্রু হয়, আমরাও তাদেরকে আমাদের শত্রু ভাববো। আমরা তাদেরকে বন্ধু মনে করি, তারা আমাদের বন্ধু স্বরূপ আমাদের সাথে আচরণ করবে। আওয়ামী লীগ কি বললো না বললো এগুলো ভাবার সময় আমাদের নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দলের নাই নাই নাই। আওয়ামী লীগ কি বলবে না বলবে, 5 বছর থাকবে না, 10 বছর থাকবে না, 20 বছর থাকবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আমরা আন্দোলনে আছি, আমরা খুব অচিরেই মনে করি খুব কয়েক মাসের মধ্যে আমরা এই অবৈধ স্বৈরাচারী সরকারকে পতন করতে পারবো। আওয়ামী লীগের কথা ভেবে আমরা রাজনীতি করছি না। কারাগার তো হলো একটা মানে দোজকখানা আছে না, দোজকখানার চেয়েও একটা প্রকম্পিত জায়গা। বাট এইসব কারাগারকে যারা জিম্মি করে, কারাগারকে যারা পুঁজি করে, যারা লেনদেন করছে, দেনা পাওনা করছে, আপনি দেখুন এমনিতেই কিন্তু আমরা আজকে জর্জরিত, মামলা হামলায় সব কিছুতে জর্জরিত। কেন জর্জরিত? আপনি বাংলাদেশে কোন আইনে আছে যে রাজনীতি করতে যে আজকে আমি ব্যারিস্টার হতে পারতাম, আমি আজকে অ্যাডভোকেট হতে পারতাম, আমি আজকে নৌবাহিনীতে চাকরি পেতে পারতাম, আমি আজকে আপনি পুলিশে চাকরি পেতে পারতাম, আমি আজকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছি না কেন? আজকে দল করছি দেখে। আজকে আপনি বিভিন্ন জায়গায় যে ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় বিজনেস ম্যাগনেট হতে পারতাম। আজকে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজপথে আন্দোলন সংগ্রাম করছি বিদায় আজকে আমাকে এরকম জেল জুলুম মামলা হামলা শিকার হতে হচ্ছে, আর তারই প্রেক্ষিতে আমাদেরকে কারাবরণ করতে হচ্ছে। তা আমরা কিসের জন্য? জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমরা কিন্তু আমাদের জন্য আন্দোলন সংগ্রাম করছি না। আর তারই প্রেক্ষিতে আজকে মামলায়, বাংলাদেশে কোন আইনে আছে রাজনীতি করলে যে মামলায় সাজা দিতে হবে? বলতে পারবেন? কোনো আইনে কিন্তু নেই। এর আগেও কিন্তু খালেদা জিয়া বিরোধী, আমরা বিরোধী দলে ছিলাম, শেখ হাসিনা বিরোধী দলে ছিল, এরশাদও বিরোধী দল ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, তখন কিন্তু কোনো মামলায় সাজা দেওয়া হয় নাই। এখন কেন দেওয়া হচ্ছে? তিলে 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 বিরোধী দলকে নিঃশেষ করে দিয়ে তারা চাচ্ছে একনায়কতন্ত্রভাবে দেশকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, তারা ক্ষমতা বাস্তবায়ন করার জন্য। তারই প্রেক্ষাপটে আপনার জেলখানার মধ্যে তারা আজকে মুঠিবদ্ধ হয়ে
ছাত্রলীগের দ্বারা, ছাত্রলীগের কিছু নেতা লোকদের দ্বারা আজকে কারাগার নিয়ন্ত্রণ করছে, মনে করেন জেলা সুপার যারা হয়েছে তাদেরকে দিয়ে, এবং সেখানে কিভাবে টাকা নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে দুর্নীতি করা যায়, সেই প্রক্রিয়ায় মানুষকে জিম্মি করে রাখা হচ্ছে। আপনি একটা রাজনীতিকে সম্মানজনক জন্য না, রাজনীতি সম্মানজনক জায়গা হলে কেন আজকে যারা রাজনীতি করে জেলখানা যাবে তাদেরকে সম্মানজনকভাবে রাখতে হবে? তাদেরকে আজকে চোর ডাকাত সবার সাথে রাখছে, প্লাস তাদেরকে যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে। আপনি সবাই একটা আকাঙ্ক্ষা, ঈদের চেয়েও খুশি থাকে যখন জামিন নামাটা হয়, সেই জামিন প্রক্রিয়া বার হওয়ার সময় আপনি তাকে নিঃশেষ করে দিচ্ছেন, টাকা চাচ্ছেন, টাকা না দিলে আরেকটা মামলা পাঠিয়ে দিচ্ছেন। কোন প্রক্রিয়া আছে? কোন দেশে বসবাস করছি আমরা? তো আপনি আরেকটা মূল কথা দেখেন, আমার চোখে দেখা একটা জেলখানায় কিন্তু সবাই আসামি। আচ্ছা, আমার মামলা তো আমি দলের জন্য রাজনীতি করছি, আজকে দেশের জন্য রাজনীতি করতে চাই, আজকে হামলা শিকার হয়ে মামলা হচ্ছি। তো আজকে আমার মামলা তো আপনি এখন জেলে গেলে 2-3 মাস লাগে। আমার মামলায় কি কোনো সাজা হয়েছে? আমার মামলায় কোনো আমি অপরাধী প্রমাণিত হয়েছে? তার আগে আপনি আমাকে সাজা খাটাই দিচ্ছেন 2-3 মাস। কারণটা তাহলে আপনি রাজনীতি প্রক্রিয়া কিভাবে থাকবে? সেখানে তো দুর্নীতি স্তরে থাকবে, সর্বঅঙ্গে পতঙ্গে আপনার দুর্নীতি ভরা। এই অবৈধ স্বৈরাচারী সরকার তারা তো কোনো কিছু তোয়াক্কা করছে না। আপনি দেখুন আজকে আরেকটা, আপনি যে জেলখানার মধ্যে যারা আছে, একমাত্র জেলা সুপার বাদে, যারা কারারক্ষীরা বাদে সবাই কিন্তু আসামি হলে তো আপনি চোরদেরকে সবার আগে বার করে দিচ্ছেন, ডাকাতের আসামিকে সবার আগে বার করে দিচ্ছেন, যারা বাবাখোর নেশাখোর যারা মামলায় পায় তাদেরকে কি করছেন, একই সাথে জামিন হয়েছে তাদেরকে আগে বার করে দিচ্ছেন। আর যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে জীবন যুদ্ধ করে আজকে হামলায় জর্জরিত হয়ে আপনি প্রতি মানে ইস্পাতের মতো কঠিন রক্তে করা মানুষ আমরা, আজকে আমাদেরকে আপনারা মানে ধ্বংসের প্রক্রিয়া করে দিচ্ছেন। যে জায়গায় জেলখানা একটা বিশ্রামের জায়গা, সেখানেও একটা মানুষ আতঙ্কে বিরাজ করছে। কেন করছে? আজকে দুর্নীতির কারণে করছে। যে বার হলেই তো আমাকে টাকা লাগবে, যার টাকা নাই, আমার টাকা আছে আমি বার হতে পারবো, যার টাকা নাই, বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী জেল খাটতেছে, সবার তো টাকা পয়সা নাই ভাই। আজকে 17 বছর যাবত বিএনপি ক্ষমতা নেই, এক একটা মানুষ দেউলিয়া হয়ে গেছে, আমার চোখে দেখা মানুষ দেউলিয়া হয়ে গেছে, তবু কিন্তু দলের পিছিয়ে আছে, দলকে ভালোবেসে দলের সাথে আছে। তো আজকে চোর ডাকাত সবাইকে আগে আপনি বার করে দিচ্ছেন সেখানে, আর সেখানে রাজনৈতিক লোকদেরকে আপনি চোরের মতো করে বসিয়ে 4-5 ঘন্টা রেখে তারপরে টাকা আদায় করলে, টাকা 2000 টাকা দিলে বার করবেন, নালে বার করবেন না। এটা কোন দেশে প্রক্রিয়া? কোন রাজনৈতিক, কোন গণতান্ত্রিক প্রক্রিয়া? আপনি আমার মোবাইলটা ধরেছেন, আমাকে ধরেছেন, আমি রাজনীতি করি দেশের জন্য, আমার মোবাইল বলেন, ট্যাব বলেন, হুন্ডা বলেন, যেটাই বলেন আমার নিচ্ছেন। পুলিশের উচিত আমি জেল খাটার পর আমার সেগুলো দিয়ে দেওয়া। কি করতেছেন? সেগুলো দিচ্ছেন না। আপনি বলেন থানায় আসতে, ফাপড় দেন, থানায় আসলে নাকি করবেন। আরে ভাই, 1 মাসে কিন্তু শীত যায় না। আপনি থানায় আমাকে ভয়, হয়তো আমি আজকে যাচ্ছি না আপনার কাছে, আপনাকেও কোনো না কোনো সময় এলাকা দিয়েও কিন্তু হাঁটতে হবে। তখন কিন্তু আমার মনে সেই ক্ষোভটা থেকে যাবে যে আপনি আমার সেই মোবাইলটা দেন নাই, আমার সেই হুন্ডাটা দেন নাই। আমরা কিন্তু এলাকার লোকাল রাজনীতি করি, আমরা কিন্তু ওই আড়াইটা না কিন্তু, তাই না? পুলিশ প্রশাসন ভাইদেরকে বলতে চাই, যারা স্বচ্ছ রাজনীতি করতেছে, যারা প্রক্রিয়ায় জেল থেকে বার হয়ে, জেলের মধ্যে আছে, জেল থেকে বার হয়ে তাদের মোবাইল বলেন, হুন্ডা বলেন, ট্যাব বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ফোন দিয়ে অবশ্যই আপনারা দিবেন। আর না হলে রাজপথে থেকে কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয়, পুলিশ যদি আমাদের শত্রু হয়, আমরাও তাদেরকে আমাদের শত্রু ভাববো, আমরা তাদেরকে বন্ধু মনে করি, তারা আমাদের বন্ধু স্বরূপ আমাদের সাথে আচরণ করবে। এবং সেই সাথে আপনারা আমাদের শত্রু না, আমাদের একমাত্র, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করছি, আমাদের একমাত্র হলো আমাদের এই আওয়ামী লীগকে প্রতিহত করি আমরা রাজপথে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, এবং দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে বুকে ফিরিয়ে এনে সঠিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক চর্চায় তখন বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে আমরা সেটাই মাথা পেতে নিব। দেখুন আওয়ামী লীগ একটা স্বৈরাচারী সরকার। আওয়ামী লীগ কি বললো না বললো এগুলো ভাবার সময় আমাদের নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দলের নাই। আওয়ামী লীগ কি বলবে না বলবে, 5 বছর থাকবে না, 10 বছর থাকবে না, 20 বছর থাকবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আমরা আন্দোলনে আছি, আমরা খুব অচিরেই মনে করি খুব কয়েক মাসের মধ্যে আমরা এই অবৈধ স্বৈরাচারী সরকারকে পতন করতে পারবো। আওয়ামী লীগের কথা ভেবে আমরা রাজনীতি করছি না, আমরা বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশকে একটা সুষ্ঠু ভোটের প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই আমরা। সেটা যেই হোক, যেই দলই আসুক ক্ষমতায়, আমরা সেটা মাথা পেতে নিব। আওয়ামী লীগের কথা আজকে বলছেন আর বলবেন না, আওয়ামী লীগ কি বললো না বললো সময় নাই, আমরা বিএনপি কি করতে পারবো না করতে পারবো সেটা রাজপথে প্রমাণিত হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইশরাক হোসেনের ছোট ভাইয়ের বক্তব্যটা আপনারা শুনলেন, কি জানলেন বুঝলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো, শিল্পমন্ত্রী বলেছেন যে আপেল, কমলা, মালটা, খেজুর এগুলো দিয়ে ইফতারি করতে হবে কেন, বড়ই দিয়ে ইফতারি করবেন। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল, অনেকেই বলতেছে সেই শিল্পমন্ত্রী রোজা রাখে তো, নাকি সে নিজেই বড়ই দিয়ে ইফতারি করে, নাকি তার ইফতারির সামনে কি থাকে এটা দেখা দরকার। তা আসলে জানেন না সে কী দিয়ে ইফতারি করে, সেটা হয়তো তারাই ভালো জানে। তো আসলে যারা এগুলো কথা বলে, তো আমাদের তো মনে হয় তাদের আগে নিজেদের বড়ই দিয়ে ইফতারি করা দরকার। আর আমরা তো ভাই গ্রাম অঞ্চলের মানুষ, পান্তা ভাত কাঁচামরিচ হলেই আমাদের ইফতারি হয়ে যায়। যাই হোক, এই বিষয়টি নিয়ে লাইভ টক শোতে তুমুল আলোচনা হয়েছে, তো চলুন সেই লাইভ টক শোটি দেখে আসি। যে মন্ত্রীকে দোষ দিয়ে লাভ কি? প্রধানমন্ত্রী তো এরকম অনেক কিছু বলছেন যে এটার বদলে ওইটা খান, এটার বদলে ওইটা খান, তরকারি খাইতে তেল দরকারটা কি, তেল ছাড়া তরকারি খান। বেআইনি মামলা তারা দিচ্ছে, আর আমাদেরকে আইনি প্রক্রিয়া যায় এটাকে ফেস করতে হবে। মেজর হাফিজের মতো লোকে আজকে জবাব দিতে হবে, উনি ঢিল মারলো কেন, উনি গাড়িতে ঢিল মারলো কেন। আজকে এই জন্যই বললাম যে স্বাধীনতার এতগুলো বছর পরে যদি এই অবস্থা হয়, তাহলে সেই জায়গায় যারা আজকে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে যারা আজকে ক্ষমতায় আছে, আজকে তাদের কাছে একটা মুক্তিযোদ্ধা হিসাবে মাপ চাওয়া ছাড়া আর কি থাকতে পারে। আপনাকে ধন্যবাদ। আমার সাথে দুজন
বিজ্ঞ সমালোচক আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। অনেকদিন পর আপনার এখানে আসছি, কথা বলার সুযোগ পেয়েছি, কারণ জানেন যে 28 অক্টোবরের সমাবেশে যে সুপরিকল্পিত ভাবে বর্তমান সরকার হামলা করে, তারা হামলা করলো, তারা একটা অবস্থা সৃষ্টি করলো, এবং তারপরে আমাদের সবার নামে মামলা দিল, আমাদের অনেক মহাসচিব সহ অনেককে ধরলো এবং আমাদেরকে ধরার জন্য হন্য হয়ে খুঁজলো। সেমনি একটা অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে এই হাইকোর্টের জামিন নিয়ে গত 2 দিন আগে আমার প্রকাশ্যে আসার সুযোগ হয়েছে, এবং আজকে প্রথম আপনাদের সাথে কথা বলছি। সেটার জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আসলে দেখেন, এগুলো কি বলবো, এটা তো প্রিন্স ভাইও বলছেন, আমাদের বাংলাদেশের একজন মানে স্বনামধন্য একটা পরিবার থেকে আসা শেখ ফজলুল হকের নাতি, এ কে ফজলুল হকের। এ কে ফজলুল হকের নাতি, ওই তো শেখ ফজলুল হকের নাম, নায়িকা ফজলুল হক বললেই হয়, নাতি। ওনার ওনার কথা আমরা শুনলাম। তবে বিষয়টা হলো যে আমরা কোথায় আছি। আজকে মার্চ মাস শুরু হয়েছে, আমরা সবাই মুক্তিযুদ্ধের কথা বলবো, ঐতিহাসিক মার্চের কথা বলবো, কিন্তু 71-এর মার্চ আজকে যদি আবার নতুন করে, আজকে যেহেতু মার্চ মাসে আমরা পড়েছি, সে সময় সেই সময়গুলো মনে পড়ে। যেহেতু এই দেশের জন্য যুদ্ধ করার সৌভাগ্য হয়েছিল, এই দেশটাকে স্বাধীন করার জন্য, স্বাধীনতাটা কেন আমরা চেয়েছিলাম, আজকে যারা বলে যে স্বাধীনতার স্বপ্নসাৎ পূরণের জন্যই তাদেরকে ক্ষমতায় থাকতে হবে, আজকে তারাই ক্ষমতায় আছে। কিন্তু ক্ষমতায় থাকার পরে আজকে সেই স্বপ্নগুলো কি ধূসর হয়ে গেছে না অনেকটা? যে যে নির্বাচনের জন্য সেই সময় আমরা বললাম, 7ই মার্চের বক্তব্য যদি আমরা দেখি, আবার যদি শুনি, বহুবার হাজারবার আমরা শুনছি, আবার শুনতে পারি, সেখানে কিন্তু বেশিরভাগ অংশের কথাই ছিল যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা এবং নির্বাচন প্রশ্নে বারবার আমরা দিচ্ছি, ক্ষমতায় যেতে পারিনি, ক্ষমতা দেওয়া হয়নি। আজকে সেই নির্বাচনটা কোথায়? আজকে তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে আজকে নির্বাচন কি হচ্ছে? আজকে জনগণ কি ভোট দিতে পারছে? ভোট দিয়ে তার সরকার প্রতিষ্ঠিত করতে পারছে? এই জন্য এমনি একটা অবস্থায় আছি, এবং সেই জায়গায় আজকে সেই সরকারের মন্ত্রী, যেটা প্রিন্স ভাই বলছেন যে মন্ত্রীকে দোষ দিয়ে লাভ কি, প্রধানমন্ত্রী তো এরকম অনেক কিছু বলছেন যে এটার বদলে ওইটা খান, এটার বদলে ওইটা খান, তরকারি খাইতে তেল দরকারটা কি, তেল ছাড়া তরকারি খান। অর্থাৎ এটা হলো যে, একটা জিনিস দেখেন যে কয়েকদিন আগে বেলি রোডে একটা দুর্ঘটনা ঘটলো, অনেকগুলো মানুষ মারা গেল। তারপরে দিন স্বাস্থ্যমন্ত্রী তিনি বললেন, যেটা টেলিভিশনে শুনলাম, যে প্রধানমন্ত্রী সব দায়িত্ব নিয়েছেন, এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চিকিৎসার, তার সবকিছুর দায়িত্ব উনি নিয়েছেন। তো প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি ওই চিকিৎসার, মারা যাওয়ার পরে তাদেরকে কবরের পাঠানো, সেটা তার চিকিৎসা, নাকি এর আগে তার দায়িত্বটা আছে? উনি তো জোর করেই দায়িত্বটা নিয়েছেন। দেশের জনগণ ওনাকে দায়িত্ব দিতে চায় নাই, বা আওয়ামী লীগকে দায়িত্ব দিতে চায় নাই। ওনারা সেলফ মেড হয়ে তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, অটো নির্বাচন করে, যে না, এই দেশে গণতন্ত্র থাকবে না, এই দেশে স্বাধীনতা থাকবে না যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে। এই কথাটা বলে তো ওনারা আবার ক্ষমতাটাকে মানে আবার তারা নতুন করে ক্ষমতাটা তারা করলেন, দখল করলেন। তো সেই জায়গায় আপনি কি আশা করতে পারেন এদের কাছ থেকে, যারা প্রবলেম সলভ করতে পারে না? প্রবলেম সলভ করার মতো কোনো কারণ নেই। একটা জিনিস এখানে আমার সাথে আপনারা একমত হবেন, যে আপনি নৈতিকভাবে যদি দুর্বল থাকেন, তাহলে আপনি কঠিন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। তা আজকের এই সরকার তো নৈতিকভাবে দুর্বল, জনগণের ভোটে নির্বাচিত না, এবং বিভিন্ন যাদেরকে ব্যবহার করে আজকে তাকে ক্ষমতা দখল করতে হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে তার কনসেশন দিতে হয়, তাদের কথা শুনতে হয়, এবং সেই কারণে উনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবেন। এটাই বাস্তব, এটাই সত্য কথা। তো এই কারণে এদের কাছ থেকে এটাই আশা করা যাবে। আজকে যেটা বাজার অর্থনীতি বললেন, ওই বলেন, ভাই কোনো কিছু হবে না যেখানে জবাবদিহিতা না থাকে। একটা সরকারকে তো জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, যে কোনো একটা কাজের জন্য। এখানে কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতা নাই। আজকে তারা সবকিছু জায়গায় বিএনপি কে, যে আমরা দেখেন যে বিএনপি কে কিভাবে তারা 28 তারিখে সেদিন তারা সেটাকে সুপরিকল্পিত ভাবে দূরে ঠেলে দিল, যে আগামী নির্বাচনটা যাতে মাইনাস বিএনপি মাইনাস সব রাজনৈতিক দল তারা করতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করা। বিএনপি কে জেলে ঢুকায় দাও, বিএনপি কে মামলা দিয়ে দূরে ঠেলে দাও, পুলিশ দিয়ে দাবড়ায় বেড়াও, যাতে ওরা নির্বাচনের ধারে কাছে না আসতে পারে। এমনি একটা অবস্থা সৃষ্টি করে তারা নির্বাচনটা করে ফেললো। কিন্তু নির্বাচন করার পরও কি তারা মানসিক স্বস্তিতে আছে? ওই যে বললাম, যে যদি দুর্বল থাকে তাহলে সেখানে মানসিক স্বস্তিটা থাকে না। এই জন্য কঠিন কোনো কাজও তাদের পক্ষে সম্ভব হয় না। আজকে মেজর হাফিজের মতো লোক, মেজর হাফিজ আজকে মার্চ মাসে আবার সেটা বললাম, যে মেজর হাফিজ কে? মেজর হাফিজ একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম, বীর বিক্রম, লড়াই করতে যে সম্মুখ সমরে যে যুদ্ধ করেছে। আজকে সেই মেজর হাফিজ কে কি মামলা দিচ্ছেন আপনি? সেই মেজর হাফিজকে মামলা দিচ্ছেন, সে কোথায় কোন গাড়ির কি গাড়িতে ঢিল মারছে, না কোথায় কি পটকা ফুটাইছে, এটা নিয়ে পুলিশি বাদী মামলা, পুলিশি সাক্ষী, সেই মামলায় আপনি একটা দায়সরা গাছে রায় দিয়ে দিয়ে আজকে তাকে আপনারা মানে তার বিরুদ্ধে রায় দিয়ে দিলেন, এবং তাকে জেলে যেতে হবে এবং আইনি প্রক্রিয়ায় বের হয়ে আসতে হবে। এটা সত্যি কথা, কারণ আমরা তো আইন মানি। আমার বিরুদ্ধে এই যে এই 28 তারিখের এই ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত 12টা মিথ্যা মামলা সেখানে দেওয়া হয়েছে।
এবং সেগুলো ঘুরে ঘুরে আমাকে ফাইনালি হাইকোর্ট থেকে সেগুলোর ইন্টারিয়াম জামিন নিয়ে আমাকে বের হয়ে আসতে হয়েছে। আজকে সবার বিরুদ্ধে এই অবস্থা। যারা আজকে আইনের কথা বলেন, আইনটা কোথায় আছে? আজকে মৃত মানুষকে তারা মানে আসামি বানাই দিচ্ছে। যে সমস্ত লোকজন বিদেশে অবস্থান করে বছরের পর বছর, তাদেরকে আসামি বানাই দিচ্ছে। এবং এর আগের 18 সালের যখন আমরা নির্বাচনে যাই, সেই সময় সেই নির্বাচন থেকে আমাদেরকে ঠেকানোর জন্য আমি সহ, মনে করেন আমার নির্বাচনে আমি মহৎপুর থেকে নির্বাচন করেছি, সেখানে দেখা গেছে যে প্রত্যেকটা বাড়িতে ধরে প্রত্যেকটা কর্মীর বিরুদ্ধে তারা সেই সময় গায়েবী মামলা দিছে। আমার সেই নির্বাচনী এলাকার একজন, সেই একটা ছেলে দীর্ঘদিন আমেরিকায় আছে, পরে সে মারাও গেছে, তার বিরুদ্ধে সেখানে মামলা দিয়ে তার সেটা আসছে। এগুলো কি আর আইনি প্রক্রিয়ায় কি আমাদের সমাধান করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর প্রায় লাস্ট মুহূর্তে চলে এসেছি, তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি। সেটি হলো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলো প্রিয় দর্শক শ্রোতা, এবারে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর ফয়জুল হক সাহেবের একটি বক্তব্য, সেটি হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন যে বিএনপির সাথে আমি জান্নাতে যেতেও রাজি নয়। কেন বিএনপির উপরে এত রাগ, এত ক্ষোভ বঙ্গবীর কাদের সিদ্দিকীর? অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক। চলুন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। জনাব কাদের সিদ্দিকী একজন বিতর্কিত ব্যক্তিত্ব। ক্ষণে ক্ষণে, জনে জনে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, জোবায় আপনার মাসে মাসে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে বেশ ঘনিষ্ঠতা অর্জন করে সরকারি কোনো এক সাহায্য পেয়ে শেখ হাসিনাকে বোন হিসেবে স্বীকৃতি দিয়ে 300 আসনই নির্বাচন করতে চেয়েছিলেন। যদিও 300 আসন তো দূরের কথা, 30টা আসনই শেষ পর্যন্ত নির্বাচন করতে পারেননি। তার দলের একজন এমপি নাই, এমনকি নিজে ঠকেছেন বিপুল ভোটে। তো সেই ব্যক্তি, ফ্যাসিবাদের আজকের এই দোসর, আওয়ামী লীগের দোসর, তিনি হঠাৎ করে আবার গতকালকে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মে এসে কিছু বক্তব্য দিতে গিয়ে তারেক রহমানের সমালোচনা করেছেন। কি বলেছেন? তারেক রহমান যদি জান্নাতে যায়, ওই জান্নাতেও এই সিদ্দিকী সাহেব যেতে পারবে না, যাবে না। মানে জান্নাত, যেই জান্নাতে তারেক রহমান যাবে, ওই জান্নাতে একত্রে কাদের সিদ্দিকী বসবাস করবে না। কত বড় দালাল, কত বড় মাপের সুউচ্চ মাকামের দালাল, বুঝতে পেরেছেন এখন? যেই তারেক রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হবে না, নেতৃত্ব থাকবে না, গণতন্ত্র উদ্ধার হবে না, ভোটাধিকার থাকবে না, ভোটাধিকার হবে না। এটা ট্রুলি আই এম টকিং টু ইউ। একজন মানুষ পারলে প্রমাণ দেখাবেন আমাকে যে উইদাউট তারেক রহমান বাংলাদেশের এই বিএনপি এবং তারেক রহমান ফ্যামিলি বাদ দিয়ে এদেশের মানুষের মুক্ত করতে পারবে? চ্যালেঞ্জ দিলাম, কেউ পারবেন না। সেই তারেক রহমানকে বলছে যে তারেক রহমান যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে উনি একত্রে থাকবেও না, যাবেই না। কেন বলছে? একসময় উনি জামাতকে বলছিলেন যে যেই জামাত জান্নাতে থাকবে ওই জামাতের সাথে আমি জান্নাতে যেতেও রাজি নই। অতএব তারেক রহমানকে উদাহরণ দিয়ে বলছে তার সাথেও আমি জান্নাতে যেতে রাজি নই। কত বড় দুষ্ট মানসিকতার মানুষ হলে এই কথা বলতে পারবেন। উনি খালেদা জিয়া, বিএনপি, তারেক রহমান এদের সমালোচনা একদিকে করবে, অন্যদিকে উনি ভোটে ঠকেছেন সেটার ক্ষোভ ঝাড়তে গিয়ে আওয়ামী লীগেরও কিছু টুকটাক সমালোচনা ইদানিং করা শুরু করেছেন। আমি এদের কাছ থেকে বাংলার জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। এরা একজন মানুষও বাংলাদেশের ভোটাধিকারের জন্য, জনগণের জন্য কল্যাণকর কেউ নয়। সিদ্দিকীর কথায় একটা পিপিলিকাও বাংলাদেশে ঘোরে না, চলে না, বসে না। এই কাদের সিদ্দিকীর বক্তব্যে বা তার ভাইদের বা পরিবারের কারো কথা এদেশের জনগণ বিশ্বাস করে না। তার চেয়ে একজন সাধারণ নাগরিকও হাটে বাজারে কথা বললে তাদের গুরুত্ব অনেক বেশি। কারণ সবাই জানে যে এই কাদের সিদ্দিকীরা আসলে মূলত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যই অবৈধভাবে বিভিন্ন উপায়ে টাকা পয়সা খেয়ে তারপরে এই নষ্ট নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। না হয় বয়োজ্যেষ্ঠ তারেক রহমান, খালেদা জিয়া, যারা আজকে নেতৃত্ব দিবে, যারা আজকে বাংলাদেশের মানুষের মুক্তি করবে, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করবে। তারেক রহমান এখন পূর্ণাঙ্গ একজন জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছে, তাকে নিয়ে সমালোচনা করবেন? আপনি কাকে নিয়ে স্বপ্ন দেখেন বাংলাদেশে? আপনার কথায় একজন মানুষ ওঠে, একজন মানুষ বসে? বাংলাদেশের যার নেতৃত্বের জন্য অধীর আগ্রহে বসে আছে সাধারণ কোটি জনতা, সেই মানুষটিকে আপনি বিতর্কিত করতে চান? তার সাথে জান্নাতেও যাবেন না। আপনাকে জান্নাতে যাইতে বলে কে? আপনি কোন জান্নাতে যাবেন না, কার ইসে যাবেন, ইট ইজ আপ টু ইউ। কিন্তু এই ভাষাগুলো ব্যবহার করে আর কারাই বা কেনই বা তাকে আমাদের জায়গাগুলোতে ডেকে এনে শুধু প্ল্যাটফর্মগুলোকে ধ্বংস করে, আমি জানি না তাদের চিন্তা, চেতনা, আদর্শ আদৌ বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ প্রথম প্রশ্ন, বাংলাদেশে যেই ব্যক্তিকে শুনবেন তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে না, খালেদা জিয়া পরিবার দিয়ে হবে না, তখনই বুঝবেন সে ওষুধ খেয়েছে শেখ হাসিনার। যারা এই কথা বলবে বুঝতে হবে শেখ হাসিনার ওষুধ খেয়েছে। এর ওষুধের মূল উদ্দেশ্যই হচ্ছে তারেক রহমান দিয়ে যদি না করানো যায় দেশের স্বাধীনতা, সর্বমুক্ত, এই সেন্টিমেন্ট যদি পাবলিকলি গ্রো করা যায় যে তারেক রহমান ইনভ্যালিড, তাকে দিয়ে কিছুই হবে না, তাহলেই তো শেখ হাসিনার সুবিধা। 1000 বছর ক্ষমতায় বসে থাকবে, অন্যায়ভাবে এই দলটি চুরি করবে, ডাকাতি করবে। আর সে কারণেই এই মন মেজাজ তৈরিতে কিছু তৃতীয় পক্ষকে তিনি শেখ হাসিনা লাগিয়ে দিচ্ছেন টাকার বিনিময়ে। অতএব যারা প্রথম আমার কাছে এসে কোনো কারণে বলে যে দেশে অমুক করতে হবে, তমুক করতে হবে, তখনই আমি ধরে নিই যে উইদাউট তারেক রহমান যার প্ল্যান, যার চুলকানি তারেক রহমানকে নিয়ে, তার উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার উদ্দেশ্যই বাস্তবায়ন করা। অতএব এই কাদের সিদ্দিকীদের ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করতে হবে।
এদের এই সকল বক্তব্য থেকে জাতিকে মুক্ত করতে হবে এবং এদের কাছ থেকে এই দল চিন্তা চেতনার মানুষদেরকে দূরে রাখতে হবে। কারণ এরা সময় বুঝে যখনই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বিজয় হবে তখন কিন্তু আবার তারেক রহমানকে পাম্পট্টি দেওয়ার জন্য বসে থাকবে, তাদের নেতৃত্ব মানার জন্য এসে আবার ঢুকে ক্ষতি করে আমাদেরকে ক্ষমতা থেকে মুছে ফেলে দিবে। শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্য। বঙ্গবীর কাদের সিদ্দিককে উদ্দেশ্য করে বক্তব্যটি দিয়েছেন। তো মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 5টি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো কি জানলেন বুঝলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।